একজন কলেজের নামকরা প্রফেসর যার বিরুদ্ধে রেপ এবং মার্ডার করার কেস করা হয় এবং আইনতভাবে এটা প্রমাণ হয়েও যায়, কারণ প্রতিটা প্রমাণ তার বিরুদ্ধে থাকে। কিন্তু এই প্রফেসর একজন মেয়ে জার্নালিস্টকে হায়ার করে এবং তাকে এই কেসটা তদন্ত করার দায়িত্ব দেয়, কারণ তার মতে তাকে ফাঁসানো হচ্ছে এবং সে এই কাজ করেনি। এবং তারপর সেই মেয়েটি তার সমস্ত রকম বুদ্ধি খাটিয়ে তদন্ত করতে শুরু করে দেয় এবং শেষে গিয়ে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। আর এই মুভির সবচেয়ে মজার ব্যাপার হলো টুইস্ট, যেটা আপনার ধারণার বাইরে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য লাইফ অফ ডেভিড গেল। মুভির শুরুতেই এক নামকরা এবং এক পপুলার জার্নালিস্টকে দেখানো হয় যার নাম বিটসে ব্লুম। সে গাড়ি করে দ্রুততার সাথে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার গাড়িটা বন্ধ হয়ে যায়। কিন্তু সে থামে না, বরং গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে দেয় এবং অন্য গাড়ির হেল্প চাইতেও শুরু করে দেয়। আর এখান থেকে মুভির সিনটা 3 দিন আগে শিফট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় ঠিক 3 দিন আগের ঘটনা। নিউ ইয়র্ক শহরের একটি নিউজ রুমে এক মহিলা টিভিতে একটি গুরুত্বপূর্ণ খবর শুনতে থাকে। খবরে জানানো হয় অস্টিন ইউনিভার্সিটির একজন ফিলোসফি প্রফেসর যার নাম ডেভিড গেল, সে তার কলিগ কনস্ট্যান্স হার্বেকে রেপ এবং মার্ডার করেছে, যার কারণে কোর্ট থেকে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। আর এই খবর শুনে শহরের প্রত্যেকটা মানুষ খুব অবাক হয়ে গেছে, কারণ এরা দুজন একটা সময় বন্ধু ছিল এবং সব সময় একই সাথে কাজ করত। যাই হোক, এখন এই খবর শুনে এই মিডিয়া রুমে হইচই লেগে যায়, কারণ এটা একটা ট্রেন্ডিং নিউজ এবং এটা সবাই কভার করতে চায়। আর এই কারণেই মিডিয়ার যে বস, সে তাদের দক্ষ এবং পপুলার জার্নালিস্টকে এই ঘটনার তদন্ত এবং রিপোর্ট করার জন্য দায়িত্ব দেয়। আর এই জার্নালিস্ট আর কেউ নয়, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ বিটসে ব্লুম। তার বস তাকে জানায় প্রফেসর গেলকে 3 দিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে এবং তাদের কাছে 3 দিন সময় রয়েছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করার। একইভাবে সে জানায় ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে প্রফেসর গেলের ফ্যামিলিকে $5 লাখ দিতে হয়েছে, যেটা কিনা অনেক বড় অ্যামাউন্ট। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, এটা একটা ট্রেন্ডিং নিউজ, তাই এটা আমাদেরকে কভার করতেই হবে। তার বস তাকে আরো জানায় এই কেসটা যেহেতু রেপ এবং মার্ডার কেস নিয়ে, তাই তার সাথে আরো একজন জার্নালিস্ট থাকবে। বেটসি এমনটা চায় না, সে চায় এতদিন সে যেমন ভাবে কাজ করে এসছে, অর্থাৎ সে একা একাই এই ইন্টারভিউ নেবে। কিন্তু তার বস তাকে জোরপূর্বক একজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেয় যার নাম জ্যাক। এখন এরা দুজন টেক্সাস জেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, যেখানে প্রফেসর গেলকে বন্দি করে রাখা হয়েছে। যাত্রাপথে জ্যাক নামের ছেলেটি কন্টিনিউ বকবক করতে থাকে, যেটা বেটসির মোটেও পছন্দ হয় না। এরা দুজন ভালোভাবে জানে প্রফেসর গেলের বিরুদ্ধে প্রতিটা প্রমাণ রয়েছে, যেমন কনস্ট্যান্স নামের সেই মেয়েটির শরীর থেকে তার সিমেন্ট পাওয়া গেছে এবং একইভাবে গেলের ডিএনএ এই মৃতদেহের চারপাশ থেকে পাওয়া গেছে। তাই এটা শিওর এই কাজটা সে নিজেই করেছে। এখন সন্ধ্যা হলে তাদের গাড়ির ইঞ্জিনে ছোটখাটো প্রবলেম হতে শুরু হয়ে যায়। তারা মনে করে হয়তো কন্টিনিউ যাত্রা করছে, যার কারণে এমনটা হচ্ছে। তাই তারা রাস্তার পাশে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় এবং ঠিক সেই মুহূর্তে বেটসি লক্ষ্য করে তাদের গাড়ি থামাতে অন্য একটি গাড়ি তাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে পড়েছে এবং তার ভিতর থেকে একটি মানুষ, যে কিনা কাউবয় টুপি পরা রয়েছে, সে তাদেরকে অদ্ভুতভাবে দেখছে। বেটসি এই জিনিসটা তার অ্যাসিস্ট্যান্ট জ্যাককেও দেখায় এবং পরের মুহূর্তেই গাড়িটা এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে তারা ফাইনালি টেক্সাস জেলে পৌঁছে যায় এবং সেখানকার ওয়ার্ডান এদের দুজনকে সেই রুমে নিয়ে যায় যেখানে তারা গেলের ইন্টারভিউ নেবে। জেলে ঢুকতেই সেখানে থাকা অপরাধীগুলো বেস্টিকে অদ্ভুতভাবে দেখতে থাকে, এমনকি তাদের আচার আচরণ দেখে বেস্টির মনে কিছুটা হলেও ভয় উৎপন্ন হয়। এরপর সে যখন ইন্টারভিউ রুমে চলে যায়, সেখানে তার সাথে পরিচয় হয় প্রফেসর গেলের উকিলের সাথে। উকিল তাকে প্রথমেই জিজ্ঞাসা করে, আপনি কি এই ইন্টারভিউ একা নেবেন নাকি আপনার সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকবে? বেস্টি এক কথায় জানিয়ে দেয় সে একা এই ইন্টারভিউ নিতে চায়, তার সাথে কেউ থাকবে না। এরপর উকিল তাকে জানায় সে যেন ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর তাদের কথা মতো $5 লাখ তাকে যেন দিয়ে দেয় এবং এই টাকা সে প্রফেসর গেলের ফ্যামিলির কাছে পৌঁছে দেবে। এরপর সে জ্যাককে নিয়ে এখান থেকে চলে যায় এবং বেস্টি প্রথমবার প্রফেসর গেলকে সামনে থেকে দেখে। বেস্টি প্রথমেই জিজ্ঞাসা করে, তুমি কেন আমায় এই ইন্টারভিউর জন্য বেছে নিলে? এর পেছনে আসল কারণ কি? প্রফেসর গেল বলে, আমি তোমার ব্যাপারে খবরের পেপারে অনেক শুনেছি এবং তুমি অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছো, এমনকি তুমি সত্যিটা বের করার জন্য সবকিছুই করতে পারো, সেটা যতই রিস্কের হোক এবং যতই কঠিন হোক। আর এই কারণে তোমার ওপর আমার বিশ্বাস রয়েছে। বেস্টি তাকে তার এই ঘটনাটা প্রথম থেকে বলতে বলে এবং প্রফেসর গেল কথা মতো তার এই গল্প শোনাতে শুরু করে দেয়। আর এই মুভিটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়
সালটা হলো 1994। টেক্সাস শহরের একটি ইউনিভার্সিটি দেখানো হয় যেখানে ডেভিড গেল একজন ফিলোসফি প্রফেসর এবং এই সময় তার পপুলারিটি খুব বেশি। কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী তাকে খুব বেশি সম্মান করে এবং তার ক্লাস তারা একবারও মিস করে না। অর্থাৎ তার পড়ানো স্টাইল এবং কথা বলা স্টাইল প্রত্যেকটা ছাত্রছাত্রীর খুব বেশি পছন্দ। আর এমনই একদিন ডেভিড গেল তার কলেজের স্টুডেন্টদের ক্লাস নিতে থাকে এবং এর মধ্যে একটি ছাত্রী যার নাম বার্লিন, সে অনেক দেরি করে এই ক্লাসে প্রবেশ করে। আসলে এই মেয়েটি মাঝে মাঝেই এমন দেরি করে ক্লাসে জয়েন করে এবং একইভাবে সে পড়াশোনাতেও খুব একটা ভালো নয়। তাই ক্লাস শেষ হলে বার্লিন প্রফেসর গেলের সাথে দেখা করে। সে প্রথমেই তার কাছে ক্ষমা চায় কারণ সে প্রত্যেক দিন দেরি করে ক্লাসে জয়েন করে এবং তারপর সে প্রফেসরকে বলে, আপনি যদি আমায় পরীক্ষায় পাশ করিয়ে দেন তবে আমি আপনার সাথে সবকিছু করতে রাজি আছি। প্রফেসর এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এবং তারপর মেয়েটিকে বলে, ঠিক আছে, তুমি যখন সবকিছুই করতে রাজি আছো তাহলে তুমি পড়াশোনাটা করো, তুমি অবশ্যই পাশ করে যাবে। বার্লিনের এই কথাটা খুব গায়ে লাগে কারণ তার মতে এরকম অফার সে যাকেই করেছে সে কখনোই ফেরায়নি, তাই এই জিনিসটা সে সহ্য করতে পারে না। প্রফেসর যখন তার ক্লাস শেষ করে বাড়ির পথে যাত্রা শুরু করে তখনই তার দেখা হয় তার এক কলিগের সাথে যার নাম কনস্ট্যান্স হার্বে। আর এই মেয়েটি এই কলেজের একজন শিক্ষিকা। একই সাথে প্রফেসর গেল এবং কনস্ট্যান্স একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের সাথেও জড়িত, আর সেটা হলো বর্তমানে টেক্সাস শহরে অপরাধীদের ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, অর্থাৎ ফাঁসি দেওয়া হচ্ছে, আর এই জিনিসটাই তারা বন্ধ করতে চায়। কনস্ট্যান্স প্রফেসর গেলকে বলে, এই আন্দোলনের জন্য তোমাকে প্রধান হিসেবে বাছা হয়েছে, তাই তুমি এখানকার গভর্নরের সাথে কথা বলবে। প্রফেসর গেলের ফ্যামিলি বলতে তার স্ত্রী এবং তার একটি ছোট্ট সন্তান রয়েছে, কিন্তু বর্তমানে তার এই ছোট্ট সন্তানকে সে নিজেই দেখাশোনা করছে কারণ তার মা একটি কাজের জন্য বর্তমানে স্পেনে রয়েছে। রাত হলে প্রফেসর গেল তার বন্ধুদের সাথে একটি পার্টিতে চলে যায় যেখানে তার কলেজের বেশ কিছু কলিগ এবং তার সাথে কলেজের কিছু স্টুডেন্টরাও থাকে। প্রফেসর গেল এখানে আসলে জানতে পারে তার স্ত্রী স্পেনে তো রয়েছে, কিন্তু একই সাথে সেখানে সে একটি নতুন সম্পর্ক তৈরি করেছে। এরপর গেল তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে এবং এর মধ্যে কলেজের সেই স্টুডেন্ট অর্থাৎ বার্লিন এখানে চলে আসে। আসলে আগের দিনের ঘটনার পর বার্লিনকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর এই জিনিসটা প্রফেসর গেল জানে না। এরপর এরা প্রত্যেকে পার্টিতে এনজয় করতে শুরু করে দেয় এবং বার্লিন এনজয়ের সাথে সাথে সেই প্রফেসর গেলকে ফলো করতে থাকে। প্রফেসর গেলের যখন খুব বেশি নেশা হয়ে যায় সে নিজেকে ফ্রেশ করতে টয়লেটে চলে যায় এবং একইভাবে বার্লিনও তাকে ফলো করতে করতে সেই রুমের ভিতরে ঢুকে পড়ে। গেল যখন তাকে দেখতে পায় বার্লিন তাকে বলে, সেদিন তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে, কিন্তু আসলে আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, এবং একইভাবে সে জানায় সে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করতে চায় এবং তারপর সে তার ড্রেস খুলতে শুরু করে দেয়। প্রফেসর গেল খুব বেশি নেশা করে থাকে যার কারণে বার্লিন যা যা বলে সে তাই তাই করতে শুরু করে দেয়। পরের দিন সকাল হলে প্রফেসর গেল কনস্ট্যান্সের সাথে দেখা করে এবং জানায় আগের দিন রাতে সে নেশা করে কত বড় ভুল কাজ করে ফেলেছে। কনস্ট্যান্স যখন এটা জানতে পারে সে খুব রেগে যায় কারণ তারা বর্তমানে একটি আন্দোলন করছে এবং তার মধ্যে সে এরকম কাজ করছে যেটা কিনা খুবই বাজে একটা ব্যাপার। এরপর সে গভর্নরের সাথে একটি প্রেস কনফারেন্স করে আর এই জিনিসটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। প্রফেসর গেল ডেথ পেনাল্টি নিয়ে গভর্নরকে বেশ কিছু প্রশ্ন করে এবং প্রথম দিকে সে এই কথাবার্তা খুবই সুন্দরভাবে করতে থাকে, কিন্তু একটা সময় প্রফেসর গেল খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে গভর্নরকে টার্গেট করে ফেলে এবং বলে, শুধুমাত্র আপনার জন্য এই শহরে নিরীহ মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে যারা কখনোই কোনো রকম দোষ করেনি। গভর্নর এই জিনিসটা তাকে প্রমাণ করতে বলে কারণ সে যাদেরকে নিরীহ এবং নির্দোষ বলছে তারা অলরেডি কেসে হেরে গেছে এবং আইনতভাবে তারা প্রত্যেকে অপরাধী। গভর্নর তাকে বলে, তুমি যদি এই জিনিসটা প্রমাণ করতে পারো তবে আজ থেকেই আমি এই ফাঁসি দেওয়ার শাস্তি আইন থেকে মুছে ফেলবো। এখন প্রফেসর গেলের কাছে কোনো রকম প্রমাণ থাকে না, তাই সে এই জিনিসটাও প্রমাণ করতে পারে না, যার ফলে এই ডিবেট এখানেই শেষ হয়ে যায়। প্রফেসর গেল যখন কনস্ট্যান্সের সাথে দেখা করে কনস্ট্যান্স খুব রেগে থাকে। সে তাকে বলে, তুমি এই ডিবেটটা শান্তশিষ্টভাবে করতে পারতে, কিন্তু রেগে গিয়ে তুমি কথা বলে এই জিনিসটাকে নষ্ট করে দিলে। এখন এইসবের মধ্যে দুজন পুলিশ অফিসার এখানে চলে আসে এবং তারা প্রফেসর গেলকে অ্যারেস্ট করে নেয়। আসলে বার্লিন নামের সেই মেয়েটি সেদিনের রাতের ঘটনাটাকে পুলিশের কাছে নাটকীয়ভাবে প্রকাশ করেছে এবং সে জানিয়েছে প্রফেসর তার সাথে রেপ করেছে, আর এই কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এখন মুভিটা আরও একবার বর্তমানে ফিরে আসে এবং জেলের একজন অফিসার বেস্টিকে জানায়, আজকে দিনের মতো সময় শেষ,
তাই এখনই এই ইন্টারভিউ এখানে শেষ করতে হবে। প্রফেসর গেল বেস্টিকে বোঝায় তাকে পুলিশ ধরেছিল, কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ ছিল এবং সে কখনোই মেয়েটির সাথে খারাপ কিছু করতে চায়নি। বেস্টি বলে, তাহলে বার্লিন নামের মেয়েটি তোমার সাথে এমন কেন করলো, এর কারণ কি? প্রফেসর বলে, হয়তো তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে আর সেই প্রতিশোধ নেবার জন্য সে এমনটা করেছে। বেস্টি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ঘটনার পর বার্লিনের সাথে আবার দেখা করেছিলে? প্রফেসর জানায় সে দেখা করেনি, কিন্তু সে তার কাছ থেকে একটি লেটার পেয়েছিল আর লেটারে লেখা ছিল আই অ্যাম সরি। এরপর আজকের দিনের মতো ইন্টারভিউ এখানে শেষ হয়ে যায়। বেটসি তার অ্যাসিস্ট্যান্ট জ্যাকের সাথে আজকের ইন্টারভিউ সম্বন্ধে আলোচনা করে এবং পরের দিন সকাল হলে তারা দুজন প্রফেসর গেলের বাড়িতে চলে যায়, যেখানে পুলিশ অফিসার প্রথম কনস্ট্যান্সের মৃতদেহ খুঁজে পেয়েছিল। এরা দুজন সেখানে গিয়ে একদম চমকে যায়, কারণ এই জায়গাটাকে একটি মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে এবং মানুষ এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে এবং কনস্ট্যান্সের মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল সেই সব কিছু তারা ভালোভাবে দেখে। আর এই একই জিনিস বেটসি এবং জ্যাককেও করতে হয়। এখানে একটি মেয়ে থাকে যে এই মিউজিয়ামটাকে দেখাশোনা করে এবং এই মেয়েটি এদের দুজনকে জানায় প্রফেসর গেল সব সময় নেশা করে থাকত। এরপর সে এদের দুজনকেও সেই জায়গাটা দেখায় যেখানে কনস্ট্যান্সের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। মেয়েটি জানায় কনস্ট্যান্সের শরীরে কোনো রকম জামা কাপড় ছিল না, একইভাবে তার হাতে একটি হাতকড়া ছিল এবং অদ্ভুত ব্যাপার, সেই হাতকড়ার চাবি কনস্ট্যান্সের পেটের ভিতরে ছিল। একই সাথে তার মুখে একটি প্লাস্টিক বাধা ছিল, যার ফলে তার মৃত্যু খুব কষ্টকর ভাবে হয়েছে। এখন এই সব কিছু শোনার পর বেস্টি বেশ চিন্তায় পড়ে যায়। এরপর সে এবং জ্যাক পাশের একটি হোটেলে লাঞ্চ করতে চলে যায় এবং এমন অবস্থায় বাইরে বৃষ্টি পড়তে থাকে। বেস্টি লক্ষ্য করে এখানেও সেই গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে একটি মানুষ কাউবয় টুপি পরে রয়েছে। সে সঙ্গে সঙ্গে জ্যাককেও এই জিনিসটা দেখায় এবং তার পরের মুহূর্তে এই মানুষটি গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। আর এই জিনিসটাই তাকে আরো বেশি চিন্তায় ফেলে দেয়। সে বুঝতে পারে এই মানুষটি নিশ্চয়ই তাদেরকে ফলো করছে। সকাল হতেই বেটসি আরো একবার প্রফেসর গেলের সাথে দেখা করে এবং তাকে প্রশ্ন করতে শুরু করে দেয়। প্রফেসর গেল জানায় কনস্ট্যান্সের মৃতদেহের চারপাশ দিয়ে তার হাতের ছাপ পাওয়া গেছে, কিন্তু সেই রুমে একটি ট্রাইপড ছিল যেখানে একটি ক্যামেরা ছিল এবং এই সব কিছু সেই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে, কিন্তু সেখানে তার কোন রকম ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, যার অর্থ হলো কেউ আগের থেকেই এই সব কিছু প্ল্যান করেছিল এবং আমাকে ফাঁসিয়েছে। সে বলে কনস্ট্যান্সের মৃত্যু যেভাবে হয়েছে ঠিক একই ঘটনা একটি আর্টিকেলে আমি লিখেছিলাম এবং এই আর্টিকেল পড়ে কেউ আমাকে ঠিক একই রকম ভাবে ফাঁসিয়েছে, যার ফলে মানুষের বিশ্বাস হয় এই ঘটনা আমি নিজেই করেছি, কারণ সেই আর্টিকেল আমি নিজে লিখেছিলাম। বেস্টি বলে, এমনটা মানুষ কেন করবে? তোমার মধ্যে একটি ভুল ধারণার সৃষ্টি হয়েছে যে মানুষ তোমাকে ফাঁসাতে চায়, কিন্তু এর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। প্রফেসর গেল তাকে জানায় এর পিছনে একটি বড় কারণ রয়েছে, আর সেটা হলো সে ডেথ পেনাল্টি নিয়ে আন্দোলন করেছে, যেটা কিনা অনেকেই পছন্দ করে না। বেস্টি তাকে পরামর্শ দেয় তার উচিত ছিল একজন ডিটেকটিভকে হায়ার করা, কিন্তু প্রফেসর গেল জানায় আমি ডিটেকটিভের চাইতে তোমাকেই বেশি বিশ্বাস করি, তাই তুমি এই কেসের সমাধান করতে পারবে। এরপর মুভিটা আরও একবার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় প্রফেসর গেল রেপ কেসের জন্য জেলে যাবার পর তার জীবনের প্রত্যেকটা জিনিস সে হারিয়ে ফেলেছে। যেমন সে এখন কলেজের প্রফেসর নয়, বরং একজন সাধারণ মানুষ। একইভাবে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এমনকি এই পর্যন্ত নয়, তার স্ত্রী তার বাড়িটাও বেচে দিয়েছে। পরের দিন সকাল হলে কনস্ট্যান্স গেলের সাথে দেখা করতে আসে এবং জানায় তারা যেই আন্দোলনটা করছিল সেই গ্রুপ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। প্রফেসর গেল এখন নেশা করতেও শুরু করে দিয়েছে, অর্থাৎ তার জীবনে আনন্দ বলতে এখন আর কিছুই নেই। একদিন সকাল হলে সে আবারও তার স্ত্রীকে কল করার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী কল ধরে না। গেলের কাছে এখন কোনো রকম কাজ নেই যার সাহায্যে সে টাকা ইনকাম করবে, তাই সে একটি কফি শপে ওয়েটারের কাজ করতে শুরু করে দেয়। কিন্তু যতই কাজ করুক তার ফ্যামিলি এবং তার ছোট্ট সন্তান তার সাথে নেই, তাই তার মন মোটেও ভালো থাকে না। সে আবারও তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বিশেষ করে তার সেই ছোট্ট সন্তানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাকে কথা বলার পারমিশন দেওয়া হয় না। আর এই জিনিসটাই তার আরো বেশি খারাপ লাগে। সে এখন পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়। একদিন প্রফেসর গেল কনস্ট্যান্সের বাড়িতে যায় এবং তার সাথে এই সব কিছু আলোচনা করে, কিন্তু হঠাৎই কনস্ট্যান্স মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। গেল সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালের ডাক্তার তাকে জানায় কনস্ট্যান্সের ব্লাড ক্যান্সার রয়েছে, তাই সে আর বেশি দিন বাঁচবে না। এখন এই কথা শুনে ডেভিড গেল একদম ভেঙে পড়ে, কারণ তার কাছে কাছের মানুষ বলতে এই কনস্ট্যান্স ছিল এবং সে তাকে সবকিছু বলতো এবং তার গোপন কথাগুলো তার সাথে শেয়ার করত, কিন্তু সেও বর্তমানে তাকে ছেড়ে চলে যাবে আর এই জিনিসটাই সে মোটেও মেনে নিতে পারছে না।
এরপর মুভিটা আবারও বর্তমানে ফিরে আসে। ডেভিড গেল বেস্টিকে জানায় কনস্ট্যান্স খুব শীঘ্রই মরে যেত, যার কারণে সে তার জীবন সেই ডেথ সোসাইটিকে দিতে চেয়েছিল, যাতে এর সাহায্যে কোনো অপরাধীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। আর এটাই তার প্ল্যান ছিল। বেস্টি তার এই কথার মানে কিছুই বুঝতে পারে না এবং আজকের দিনের মতো ইন্টারভিউ এখানেই শেষ করতে হয়। সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে চলে আসে এবং জ্যাক তাকে জানায় সে ইতিমধ্যে একটি ইনফরমেশন পেয়েছে, আর সেটা হলো ডেভিড গেলের উকিল স্বয়ং নিজেই ডেভিড গেলকে এই শাস্তি থেকে মুক্তি দিতে চায় না। সে বলে, আমার মতে ডেভিড যদি আরো ভালো উকিল হায়ার করত তবে আজ হয়তো সে এই শাস্তির হাত থেকে মুক্তি পেয়ে যেত, কারণ তার উকিল শুধুমাত্র টাকা চায়, এর বেশি সে কিছুই করতে চায় না। এই কারণে সে $5 লাখ ব্যাগ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা কথায় বেস্টিকে বেশ চিন্তায় ফেলে দেয়। এরপর সন্ধ্যা হলে তারা তাদের রুম, যেখানে তারা হোটেল ভাড়া নিয়েছে, সেখানে চলে যায় এবং রুমে ঢুকতেই বেস্টি লক্ষ্য করে তার ঘরের মেন গেট খোলা রয়েছে এবং ভিতরে একটি ভিডিও টেপ ঝুলিয়ে রেখে কেউ চলে গেছে। বেস্টি সেটা সঙ্গে সঙ্গে প্লে করে এবং দেখতে পায় ভিডিওতে কনস্ট্যান্স উলঙ্গ অবস্থায় রয়েছে এবং তার মুখে একটি প্লাস্টিক বাঁধা রয়েছে, একইভাবে তার হাতে একটি হাত করা রয়েছে। সে কষ্টে ছটফট করতে থাকে এবং একটা সময় তার মৃত্যু হয়ে যায়। এখন এরকম নির্মম হত্যা দেখে বেস্টি একদম চুপ হয়ে যায়। সে এটা ভেবে অবাক হয় যে ডেভিড গেলের মতো একজন প্রফেসর এই কাজটা করেছে। অনেক ভাবনা চিন্তা করার পর বেস্টির মনে হয় ডেভিড গেল এই কাজ করতে পারে না, তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু একইভাবে প্রশ্ন হলো, যদি ফাঁসানোর চেষ্টা হয় তাহলে এরকম ভিডিও ফুটেজ কেউ কেন তাকে সেন্ড করবে? কারণ এই ভিডিওর অর্থ হলো হয় এই ভিডিওটা ডেভিড গেল করেছে অথবা অন্য কোনো ব্যক্তি করেছে, এবং যদি ডেভিড গেল করে থাকে তবে সে কখনোই এই ভিডিও ফুটেজ পাঠাবে না, এবং যদি অন্য কোনো ব্যক্তি করে থাকে তবে ডেভিড গেল এই জিনিসটা বুঝতে পারত এবং সে এরকম কাজ কখনোই করত না। বেস্টি জ্যাককে বোঝায় এই টেক্সাস শহরে ফাঁসির শাস্তি সব অপরাধীদেরকে দেওয়া হয়, তাই যে এই প্ল্যান করেছে সে ভালোভাবে জানে শাস্তির হাত থেকে তাকে বাঁচাতে পারবে না, আর এই কারণে সে ভিডিও ফুটেজ পাঠিয়ে নিশ্চিন্তে রয়েছে। সে আরো বলে, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই ব্যক্তি এটা করেছে সে গেল এবং কনস্ট্যান্সকে মোটেও পছন্দ করত না, কারণ তারা ডেথ পেনাল্টির বিরুদ্ধে লড়াই করছিল, আর এই কারণে কনস্ট্যান্সকে মার্ডার করার পর সেই মৃত্যুতে গেলকেও সে ফাঁসিয়ে দিয়েছে, যার ফলে দুজনেরই মৃত্যু হয়ে যাবে শুধু আগে এবং পরে। এরপর এরা দুজন $5 লাখ নিয়ে ডেভিডের উকিলের কাছে চলে যায় এবং তাকে টাকাটা দিয়ে দেয়। বেস্টি যখন বাইরে আসে সে দেখে সেই কাউবয় টুপি পরা সেই রহস্যময় ব্যক্তি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলে এবং জ্যাকের কাছে চলে যায় যাতে জ্যাক তাকে ফলো করতে পারে। জ্যাক কথা মতো গাড়ি নিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয়। এদিকে বেস্টি আবারও ডেভিড গেলের কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসে। সে প্রথমেই তাকে জিজ্ঞাসা করে, সেই কাউবয় টুপি পরা মানুষটি কে? তুমি কি তাকে চেনো? গেল জানায় সে মানুষটিকে ভালোভাবে চেনে না, কিন্তু তার বিশ্বাস এই মানুষটি হলো কনস্ট্যান্সের বয়ফ্রেন্ড এবং সে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। বেস্টি তাকে বলে সে তোমায় ঘৃণা করে, হয়তো তুমি কনস্ট্যান্সের সাথে সম্পর্কে ছিলে এবং এটা সে জানতে পেরেছিল। ডেভিড গেল জানায় সে কনস্ট্যান্সের সাথে কখনোই সম্পর্ক তৈরি করেনি, তারা একে অপরের বন্ধু ছিল। বেস্টি বলে এটা মিথ্যে কথা, কারণ পুলিশ অলরেডি তোমার সিমেন এবং ডিএনএ তার ডেড বডির পাশ থেকে খুঁজে পেয়েছে। গেল তাকে বলে, তুমি যেটা ভাবছো তেমনটা নয়, এই জিনিসটা অনেকটাই জটিল, তাই তুমি এত সহজে বুঝতে পারবে না। এরপর মুভিটা আরো একবার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদেরকে দেখানো হয় কনস্ট্যান্স কিভাবে আন্দোলন করত এবং সে একটি মেয়েকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য এই আন্দোলন শুরু করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে আন্দোলনে সফল হয়নি এবং সেই মেয়েটিকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এই ঘটনা কনস্ট্যান্সকে একদম মনের দিক থেকে ভেঙে দেয়। সে তার মনের দুঃখ ডেভিড গেলের সাথে শেয়ার করে এবং সারা রাত ধরে তারা ড্রিঙ্ক করে শুধুমাত্র এই সব কিছু ভুলে থাকার জন্য। ডেভিড গেল তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন একটা ইচ্ছে বলো যেটা এখনো পর্যন্ত তোমার পূরণ হয়নি। কনস্ট্যান্স জানায় সে ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করতে চায়, যেটা তার ইচ্ছের মধ্যে একটি। আর এখান থেকে এদের দুজনের মধ্যে প্রথমবার ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই সেই কাউবয় টুপি পরা মানুষটি কনস্ট্যান্সের রুমের ভিতরে প্রবেশ করেছে এবং এরপর সন্ধ্যা হলে পুলিশ অফিসার কনস্ট্যান্সকে রেপ এবং মার্ডার কেসের জন্য ডেভিড গেলকে অ্যারেস্ট করে নেয়। এখন মুভিটা বর্তমানে ফিরে আসে এবং ডেভিড গেল বেস্টিকে বলে, আমি এখনো পর্যন্ত যা যা বললাম সবই সত্যি এবং এর বাইরে আমি আর কিছুই জানি না, তাই বাকি কাজ এখন তোমায় করতে হবে। সে আরো বলে, আমি মরতে ভয় পাই না, তাই ফাঁসির শাস্তি আমাকে কখনোই চিন্তায় ফেলে না, কিন্তু আমি যেটা ভয় পাই সেটা হলো মিথ্যে বদনাম, যেটা তোমাকে মেটাতেই হবে এবং আমার সন্তানকে এটা বোঝাতে হবে যে তার বাবা এই খারাপ কাজ কখনোই করেনি।
বেস্টি ভালোভাবে জানে তার কাছে মাত্র 24 ঘন্টা রয়েছে এবং তার মধ্যেই ডেভিড গেলের ফাঁসি হয়ে যাবে, তাই তাকে এর মধ্যেই কিছু একটা করতে হবে। তাই বাড়ি ফিরে সে সবার প্রথমেই সেই ভিডিও রেকর্ডটা আরও একবার প্লে করে এবং সেটা সে বারবার দেখতে শুরু করে দেয়। একইভাবে সে এতদিন যেই প্রমাণগুলো জোগাড় করেছে সেগুলো নিয়ে সে অনেক গবেষণা করে এবং একইভাবে ভিডিও দেখতে দেখতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে এবং সকাল হয়ে যায়। একই সময় ডেভিড গেলকে পুলিশ অফিসার অন্য জেলে শিফট করে ফেলে শুধুমাত্র ডেথ পেনাল্টির জন্য। এদিকে বেস্টির যখন সকালে ঘুম ভাঙে এবং সে নিজেকে ফ্রেশ করতে ব্যস্ত থাকে, ঠিক তখনই তার মাথায় একটি নতুন আইডিয়া আসে। সে সঙ্গে সঙ্গে জ্যাকের সাথে দেখা করে এবং তাকে বলে, আমাদেরকে এখনই ডেভিড গেলের সেই বাড়িতে যেতে হবে যেখানে মৃতদেহটা পাওয়া গিয়েছিল এবং একই সাথে সেই ভিডিও ফুটেজ এবং টিভিটাও নিয়ে যেতে হবে। এখন জ্যাক তার কথা মতোই কাজ করে। টিভি, ভিডিও সবকিছু নিয়ে ডেভিড গেলের বাড়িতে চলে যায়, যেটা বর্তমানে একটি মিউজিয়াম। তারা সবার প্রথমে একটি ক্যামেরা সেখানে সেট করে, ঠিক একইভাবে যেমনভাবে এই ভিডিওটা করা হয়েছিল, এবং এরপর সেই মিউজিয়ামে থাকা মেয়েটিকে ঠিক একই রকম ভাবে মাটিতে শুয়ে থাকতে বলে যেমনভাবে কনস্ট্যান্সের বডি ভিডিওতে দেখানো হয়েছে। বেস্টি জ্যাককে বোঝায় তারা যেই ভিডিও ফুটেজটা পেয়েছে সেখানে কনস্ট্যান্স একবার পা নাড়িয়ে বেশ কিছু সময় চুপ থাকে। একইভাবে তার পা নাড়ানো দেখে এটাই মনে হয় সে ইচ্ছাকৃতভাবে এটা করছে, আর এই জিনিসটাই তার মনের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। কারণ একটা মানুষের মুখে যদি প্লাস্টিক বেঁধে রাখা হয় এবং তার যদি কষ্ট হয়, সে কন্টিনিউ ছটফট করবে। এমনকি তার মৃত্যুর কষ্টের সময় সে এরকম চুপচাপ শুয়ে থাকতে পারে না। এরপর বেস্টি প্ল্যান করে তারা একই জিনিস তৈরি করবে, অর্থাৎ মিউজিয়ামের এই মেয়েটির মুখে একটি প্লাস্টিক বেঁধে দেবে যাতে তারা এই জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু জ্যাক জানায় এই প্লাস্টিক বেঁধে দেওয়া খুবই রিস্কের, কারণ এতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যু হতে পারে। কিন্তু বেস্টি এটা করতে চায়, তাই সে নিজেই এই কাজটা করার জন্য ডিসিশন নিয়ে নেয়। সে সবার প্রথমে তার মুখে একটি টেপ আটকে দেয় এবং তারপর একটি প্লাস্টিক বেঁধে ফেলে এবং একইভাবে তার হাতে একটি হাতকড়া লাগানো থাকে এবং তারপর সে মাটিতে ঠিক একই রকম ভাবে শুয়ে পড়ে। বেস্টি এদেরকে জানিয়ে দেয় যতক্ষণ না তার পরিস্থিতি খুব খারাপ হচ্ছে ততক্ষণ তারা তাকে হেল্প করতে আসবে না। এখন কথা মতো জ্যাক এই সব কিছু ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয় এবং কিছু সময় যেতেই বেস্টি ছটপট করতে শুরু করে দেয় এবং পরিস্থিতি খারাপের দিকে চলে গেলে সে সঙ্গে সঙ্গে তার মুখের প্লাস্টিকটা ছিঁড়ে ফেলে। বেস্টি জ্যাককে বোঝায় কনস্ট্যান্সের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল ঠিক তার পাশে একটি গ্লাভস পরে থাকতে দেখা গেছে। আসলে এই গ্লাভস পরেই কনস্ট্যান্স স্বয়ং নিজেই তার মুখে এমন একটি প্লাস্টিক লাগিয়েছিল যাতে সেখানে তার আঙুলের ছাপ না পড়ে। জ্যাক তার কথায় সন্তুষ্ট হয় না। সে বলে, তোমার মতে যদি এটা সুইসাইড হয়ে থাকে তাহলে সে কেন হাতে হাত করা পড়বে? বেস্টি বোঝায় এই জিনিসটাকে রিয়েলিস্টিক প্রমাণ করার জন্য সে এমনটা করেছে, কারণ হাত করা ছাড়া সে নিজেই মুখের প্লাস্টিক খুলে ফেলতে পারবে এবং সে নিজেকে বাঁচাতে পারবে। এমনকি সে হাত করার চাবিটাও গিলে ফেলেছিল যাতে হাজার কষ্ট হলেও সে নিজেকে মুক্ত করতে না পারে। কিন্তু জ্যাকের মনে প্রশ্ন থেকেই যায়। সে বলে, যদি এমনটাই হয় তাহলে সে ওষুধ খেয়েও মরতে পারত বা অন্য কোনো রাস্তা বাঁচতে পারত। এত কঠিন রাস্তা বাছার কারণ কি? যেমন তার শরীরে একটাও কাপড় ছিল না। বেস্টি তাকে বোঝায় সবকিছু একটি পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যাতে এটা একটা মার্ডার এবং রেপ কেস মনে হয়। কিন্তু জ্যাক মোটেও সন্তুষ্ট হয় না। সে বলে, একটি মহিলা কিভাবে একজন নির্দোষ এবং সহজ সরল মানুষকে এমনভাবে ফাঁসাতে পারে। এখন এই নির্দোষ কথা শুনে বেস্টির মাথায় নতুন আইডিয়া আসে। সে বলে, এটাই তো কারণ কনস্ট্যান্স যেই আন্দোলনগুলো করত সেগুলো হলো নির্দোষ মানুষকে কিভাবে এই টেক্সাস শহরে ফাঁসি দেওয়া হয় তার বিরুদ্ধে। তাই সে এটাই প্রমাণ করতে চেয়েছিল এবং সেটা সে করে দেখিয়েছে। আর এই কারণে সে এই প্রমাণের জন্য সে সেখানে একটি ট্রাইপড সেট করেছিল যাতে পরে গিয়ে এই ভিডিও দেখে আসল সত্যিটা সবার সামনে চলে আসে। জ্যাক বলে, তোমার মতে তাহলে সেই ভিডিও এবং ট্রাইপড স্বয়ং কনস্ট্যান্স সেট করেছিল? বেস্টি বলে, মোটেও না। সে অন্য কারোর সহায়তা নিয়েছে, আর এই মানুষটি এমন একজন যাকে সে বিশ্বাস করে। এখন এই কথা আলোচনা করতে করতে তাদের মাথায় সেই কাউবয় টুপি পরা মানুষটির ছবি ভেসে ওঠে, কারণ সে ডেভিড গেলের কাছ থেকে জানতে পেরেছিল এই মানুষটি হলো কনস্ট্যান্সের বয়ফ্রেন্ড। তাই তারা সঙ্গে সঙ্গে সেই মানুষটির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। বেস্টি সবার প্রথমে লুকিয়ে লুকিয়ে সেই বাড়িতে প্রবেশ করে। সে লক্ষ্য করে বাড়িতে কেউ নেই এবং ঘরের চারপাশে প্রচুর ফটো লাগানো রয়েছে। আর এই ফটোগুলো হলো সেই সব মানুষদের যাদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, যার অর্থ হলো এই মানুষটিও সেই একই আন্দোলনের সাথে যুক্ত ছিল। বেস্টি এই রুমের মধ্যে আরও একটি ভিডিও টেপ দেখতে পায়। সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে ঘরে থাকা টিভিতে সেটা প্লে করে
কিন্তু এর মধ্যে গানের ভিডিও থাকে। তাই সে আবারও 4-5টা তদন্ত করে এবং ড্রয়ার থেকে একটি প্যাকেট খুঁজে পায় যেখানে তার নাম লেখা রয়েছে। বেস্টি সঙ্গে সঙ্গে প্যাকেটটা খুলে ফেলে এবং তার মধ্যে সে একটি ভিডিও টেপ খুঁজে পায়। সে আরও একবার সেটা প্লে করে এবং যা দেখতে পায় তাতে তার চোখের জল চলে আসে। সে দেখে কনস্ট্যান্স নিজের মুখে টেপ জড়িয়ে তারপর সেই প্লাস্টিক নিজে নিজেই বেঁধে ফেলছে এবং তারপর সে উলঙ্গ হয়ে নিচে শুয়ে পড়ছে এবং তারপর তার মৃত্যু হয়ে যায়। এমনকি এই মৃত্যুর পর সে সেই কাউবয় টুপি পরা মানুষটিকেও দেখতে পায়। বেস্টি এটা ভেবে অবাক হয় যে একজন মানুষ কিভাবে তার আন্দোলনটাকে সফল করার জন্য নিজেকে এভাবে মারতে পারে। জ্যাক যে কিনা বাইরে দাঁড়িয়ে ছিল সে সঙ্গে সঙ্গে এই রুমে প্রবেশ করে এবং সে বেস্টিকে এখনই এখান থেকে পালাতে বলে, কারণ কাউবয় টুপি পরা মানুষটি খুব শীঘ্রই এখানে চলে আসবে। এখন এরা দুজন কথা মতো এখান থেকে পালাতে শুরু করে দেয়। আর এখানে আমরা দেখি সেই কাউবয় টুপি পরা মানুষটি এই বাড়িতেই ছিল, কিন্তু সে লুকিয়ে রয়েছে এবং তার মুখে হাসি রয়েছে। আর এটা দেখে আমরা এটাই বুঝতে পারি সে এটাই চেয়েছিল যাতে বেস্টি সবকিছু জানতে পারে। অন্যদিকে জেলে ডেভিড গেলকে তার পছন্দের খাবার খাওয়ানো হয় এবং এরপরই তাকে ফাঁসি দেওয়া হবে। এদিকে বেস্টি তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় সে যেন এখনই যে করেই হোক গভর্নর, জেলের ওয়ার্ডান এবং নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট ডেথ ক্লার্কের সাথে এখনই যোগাযোগ করে এবং এই ব্যাপারে আলোচনা করে, কারণ তাদের হাতে মাত্র 8 মিনিট সময় রয়েছে। এরপর বেস্টি গাড়ি নিয়ে জেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় যেখানে ডেভিড গেলকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু রাস্তার মাঝে তার গাড়িটা খারাপ হয়ে যায়। আর এটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। বেস্টি গাড়ি থেকে নামে এবং দৌড়াতে শুরু করে দেয়। সে সবার প্রথমে অন্য গাড়ির কাছে হেল্প চায়, কিন্তু কেউ তাকে হেল্প করে না। তাই সে দৌড়াতে থাকে এবং একটার সময় সে জেলের সামনে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জেলের ওয়ার্ডান ঘোষণা করে ডেভিড গেলের ফাঁসি সম্পূর্ণ হয়েছে। এখন এই কথা শুনে বেস্টি জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় এবং সে হতাশ হয়ে যায় যে একটি নির্দোষ মানুষকে সে রক্ষা করতে পারল না। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং বেস্টি সেই ভিডিওটা মিডিয়ার হাতে দিয়ে দেয়, যার ফলে প্রত্যেকটা জায়গায় হইচই পড়ে যায়, শুধুমাত্র এই কারণে যে সরকার একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসি দিয়ে দিল। এখন এইসবের মধ্যে সেই কাউবয় টুপি পরা মানুষটি অর্থাৎ কনস্ট্যান্সের বয়ফ্রেন্ড ডেভিড গেলের উকিলের সাথে দেখা করে এবং তার কাছ থেকে একটি ব্যাগ নিয়ে সে সোজা ডেভিড গেলের স্ত্রীর কাছে চলে যায় এবং তাকে ব্যাগটা দিয়ে দেয়। আসলে এই ব্যাগের মধ্যেই $5 লাখ রয়েছে। এখন এই ব্যাগ যখন ডেভিড গেলের স্ত্রী খোলে সে টাকার সাথে সাথে একটি পোস্ট কার্ড খুঁজে পায় যেখানে লেখা রয়েছে আই অ্যাম সরি। আসলে এই লেটারটা বার্লিন নামে সেই মেয়েটি ডেভিড গেলকে পাঠিয়েছিল। আর এখন ডেভিড গেলের স্ত্রী এটা পড়ে সে বুঝতে পারে তার স্বামী সম্পূর্ণ নির্দোষ ছিল এবং তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে নিউ ইয়র্কে বেস্টি প্রতিদিনের মতো আজও তার দৈনিক কাজগুলো করতে শুরু করে দেয় এবং ঠিক তখনই তার কাছে একটি কুরিয়ার আসে এবং একটি খেলনা এবং একটি লেটার দিয়ে চলে যায়। লেটারে লেখা থাকে ডেভিড গেল এই খেলনাটা বেস্টিকে দিতে চেয়েছিল। বেস্টি লক্ষ্য করে খেলনার মধ্যে কিছু একটা রয়েছে, তাই সে সেটা খুলে ফেলে এবং ভিতর থেকে একটি ভিডিও টেপ খুঁজে পায়। বেস্টির সঙ্গে সঙ্গে সেটা প্লে করে। সে লক্ষ্য করে ভিডিওটা ঠিক আগের ভিডিওর পরের অংশ এবং এই ভিডিওতে সে দেখতে পায় সেই কাউবয় টুপি পরা মানুষটি যখনই চলে যাচ্ছে ঠিক তখনই স্বয়ং ডেভিড গেল এই রুমে প্রবেশ করছে এবং সে ইচ্ছাকৃতভাবে এই কনস্ট্যান্সের সারা শরীরে তার আঙুলের ছাপ দিতে শুরু করে দেয়। অর্থাৎ এই সব কিছুই কনস্ট্যান্স এবং ডেভিড গেল একসাথে প্ল্যান করে করেছে। আসলে ডেভিড গেল যখন গভর্নরের সাথে ডিবেট করেছিল তখন গভর্নর তাকে জানিয়েছিল সে যদি প্রমাণ করতে পারে যে সরকার নির্দোষ মানুষকে ফাঁসি দেয় তবে সে এই ফাঁসির সাজা বন্ধ করে দেবে এবং সেদিন থেকেই এরা দুজন এই প্ল্যান বানিয়েছিল শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে সরকার একজন নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে দেয়। এমনকি এই প্ল্যানে শুধুমাত্র কনস্ট্যান্স এবং ডেভিড গেলই ছিল না, বরং কনস্ট্যান্সের বয়ফ্রেন্ড এবং ডেভিড গেলের উকিলও ছিল। আর এই কারণে তার উকিল তাকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করেনি। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।